This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। তাহলে কি হয় করে হলো, কি হলো এটাই তো সাসপেন্স। আর ঠোটকাটা স্পেশালে সেই সাসপেন্সের কথাই বলবো। 24 আগস্ট থেকে 16 নভেম্বর বীরভূমে কোর কমিটির মিটিং হলো মাস তিনেক পর। এই কোর কমিটি নিয়েই তো চলছিল, দেরিতে হলেও দলের নির্দেশে হলো বৈঠক। আবার দেরি ওদিকেও 25 মাস পর তিহাড় জেল থেকে জেলায় ফিরেছেন কেষ্টমণ্ডল। ততদিনে জেলায় খেলা যে ঘুরে গেছে ফিরতেই বুঝে গিয়েছিলেন পোড় খাওয়া জেলা সভাপতি। তারপর কোর কমিটিকে নিয়েই যে চলতে হবে দলের তরফে সেই বার্তা স্পষ্ট হলো। অবশেষে কোর কমিটির বৈঠকই হলো আজ। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। উপস্থিত সকলে মধ্যমণি কেষ্টমণ্ডল, ঘিরে বসে আছে কোর কমিটির 6 সদস্য। তাহলে সবে মিলে করি কাজ, ছবি তো তাই বোঝালো। বৈঠকের পর সাংবাদিক বৈঠকেও সেই বার্তা। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন। প্রতি মাসে কোর কমিটির একটা করে মিটিং অবশ্যই হবে। তাহলে আজকে 16 তারিখ নভেম্বর মাসে, আগামী 1 মাস পর 15ই ডিসেম্বর রামপুরহাটে পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে। একটা জায়গা আছে, এক ছাতার তলায় আছে। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। শেষের কথাটা কানে লাগলো কি? এক নায়কতান্ত্রিক ভাবে সিদ্ধান্ত চলবে না। কি বুঝলেন? অপ্রিয় কথাটাই বলে দিলেন কাজল। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। যে ভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার যবনিকা হলো। তাহলে কাজল কেষ্ট দ্বন্দ্ব নেই, মধুর এনো সমাপয়েত। অথচ পুজোর পর দলের বিজয় সম্মেলনের মঞ্চে দুজনকে একসঙ্গে দেখা গেল কই? কেষ্টমণ্ডলও তো সেই ক্ষোভ গোপন রাখেননি। আপনার সঙ্গে সভা করতে মানে অ্যাভয়েড করছে আপনাকে? আমি এই কথা উত্তর দিতে পারি না আপনাকে। আজকে দেখুন কোর কমিটির মধ্যে 4-5 জন কোর কমিটি শুধু এখানে আছে, সবাই নিজের নিজের মতো কাজ করছে। এখানে কে কোথাও স্টেজে এলো সেটা বড় কথা হয়, দেখা হবে, আজ না হয় কাল দেখা হবে। সভাধিপতিকে বলবো মানুষের সঙ্গে কথা বলবেন, দলটা আরো বড় বৃদ্ধি পাবে। আর আপনি যদি আমাকে খ্যাক করেন, আমি দুঃখ নিয়ে বাড়ি যাব, আমি কষ্ট নিয়ে বাড়ি যাব, আমার একটা রাগ থাকবে। দেখা গেল কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল বিগত 2 বছর জেলায় ছিলেন না। জেলায় প্রত্যাবর্তনের পর তিনি এসে বুঝতে পেরেছিলেন তার জায়গা কোথাও আলগা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন কোর কমিটির সাথে সমন্বয় গঠন করে চলতে হবে অনুব্রত মণ্ডলকে। কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গা আছি, এক ছাতার তলায় আছি। জেলা সভাপতি শেষ কথা নয়, জেলায় শেষ কথা কোর কমিটি। বুঝতে আর বাকি থাকলো কিছু? সেই জন্যই জেলা সভাপতিকেই অন্তর্ভুক্ত করা হলো কোর কমিটিতে, কেষ্টমণ্ডলকে স্পষ্ট বার্তা দিতে।
জেলা চালানোর ক্ষেত্রে তাহলে জেলা চালানোর ক্ষেত্রে কোর কমিটি যেভাবে জেলা চালিয়েছিল 6 সদস্যের ছিল, আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। তাহলে ক্ষমতা কোর কমিটির হাতেই, আর এই কোর কমিটিকে নিয়েই চলতে হবে অনুব্রত মণ্ডলকে। তিনি পরামর্শ দেবেন, অথচ এই কোর কমিটির সদস্য সংখ্যাই বাড়ানোর কথা বলেছিলেন কেষ্টমণ্ডল। দিদিকেও জানাবো, অভিষেককেও জানাবো, কোর কমিটি একটু বাড়ানো উচিত। হ্যাঁ, বোলপুর ভিত্তিক হয়ে গেছে না, 11 থেকে 15 জন। দেখুন, উনি যেহেতু মন্তব্য করেছেন, উত্তরটা ওনারই দেওয়া উচিত। এই বিষয়ে আমি একটাই কথা বলবো, কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন সে অ্যাবসেন্ট থাকবে, আমার দু একজন নেতা আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, এবং ফিরাদ আফিক মবিন আমাকে সাহায্য করবে। আমার যে কোর গ্রুপ আছে, কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। কোর কমিটি তো নতুন নয়, আমার আমলে তো আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখন তো কোর কমিটি ছিল। বৈঠকের পর কি রদবদল কিছু হতে পারে জেলা স্তরে? আমাদের কোনো অস্তিত্ব আছে বলে মনে করি না। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। কি বুঝলেন? কেষ্টমণ্ডলের প্রস্তাব মানা হলো না, উল্টে তাকেই অন্তর্ভুক্ত করা হলো কোর কমিটিতে। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, তাহলে শেষ কথা জেলা সভাপতি নয়, জেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোর কমিটি। একচ্ছত্র আধিপত্য অনুব্রত মণ্ডলের যে আর থাকবে না, সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল আজকের এই বৈঠকেই। সমন্বয় গঠন করে চলতে হবে। অবশ্যই চেয়ারপারসন হিসাবে থাকবেন অনুব্রত মণ্ডল, কিন্তু কাজল শেখ যে অনুব্রত মণ্ডলের কথায় চলবেন সেটা এখনই বলা যাচ্ছে না। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে, একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। দেখুন, দুজনের নামই শুরু হয় ক দিয়ে, কাজল কেষ্ট। তবু তেলে জলে মিশল কি? রাজনীতি কি বলল? কোর কমিটি মিটিংয়ে সমঝোতা করতেই হবে, না হলে বাইরে করে চলতে হবে, নাহলে পুলিশের মুখ খেতে হবে, অর্থাৎ পুলিশের আক্রমণের শিকার হতে হবে। যেখানে যত রকমের দ্বন্দ্ব তৃণমূল দলে, সে উঁচুতে হোক নিচুতে হোক, সব দ্বন্দ্ব মেটাচ্ছে এখন পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী। ওটা কখন তারা একসঙ্গে আর কখন আলাদা, এটা কোনো খবর নেই, চলতে থাকবে। কাজল জায়গা নেওয়ার চেষ্টা করছে, দাদা নাই বলে, তো এই গোটাগুটি চলবে। কিন্তু বীরভূমের মানুষের কি লাভ থাকে? আমাদের কাছে ওখানে বনাম বলে কিছু নেই, আমাদের কাছে ওখানে সবটাই এবং। আমাদের কাছে হচ্ছে উনি এবং উনি এবং উনি সবাই যুক্ত হয়ে কাজ করছে। আমরা এবংয়ে চলেছি, ভোটের রেজাল্ট পেয়েছি। দ্বন্দ্বটা রাজনৈতিক নয়, দ্বন্দ্বটা কে কার থেকে বেশি পয়সা কামাচ্ছে তার লড়াই। এটা অসম্ভব, অনুব্রত কাজল এক হওয়া অসম্ভব। আর এক হলেও মানুষ তৃণমূলকে ঘৃণা করছে। সবাই একসঙ্গে মিলে কাজ করছে, না তো ভালো। এর মধ্যে আপনারা বলছেন এই তৃণমূলের কাছে চ্যালেঞ্জ, অমুক তমুক, কিছুই না। একই পরিবারের সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন দলের স্বার্থে। কুণাল ঘোষ বলছেন বনাম নয়, এবং এবং নিয়েই চলল। বিকাশ রায়চৌধুরী বললেন কোর কমিটির চেয়ারপারসন কেষ্টমণ্ডল। ঠিক সেই কথাতেই কাজল কি বললেন শুনুন। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। এক ছাতার তলে আছি, অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন। সুতরাং অনুব্রত মণ্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আমি আবার বলছি, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল, বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। বলেছে যে ওনার কথাই বলতে একটু ভুল হয়েছে, এই ধরনের কথা বলে। এটা নিয়ে যা বলার বলে দিচ্ছে, আর কি নতুন করে কিছু না, আর কিছু না। যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল, বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। কিছু না, না, এই ব্যাপারে আর কিছু বলবোই না, আমি যা বলার একবার। তাহলে দ্বন্দ্ব মিটলো, তেল আর জল মিশলো,
না, বরং বাড়লো কোর কমিটির পর। প্রকাশ্যে স্পষ্ট করে কাজল বারবার বলছেন এক নায়কতান্ত্রিকভাবে কিচ্ছু হবে না। আর এই বৈঠকের পর একমাত্র মুখ খুললেন না কেষ্টমণ্ডল। সুতরাং যতই কুণাল ঘোষ বলুন বনাম নয়, এবং বিতর্ক। এবার তো আর এক বিতর্ক, সাসপেন্স, যাই বলুন। স্প্রে বটল, বিষ স্প্রে, এ যেন রাজনীতির একটুকু ছোঁয়া লাগে, আর সেই ছোঁয়াটাই ভয়ঙ্কর। কথাতেই আছে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে 36। এই পুলিশ থুড়ি সিআইডি তলবেই বৃহস্পতিবার ভবানী ভবনে গেলেন অর্জুন সিং। সেদিনই অভিযোগটা করলেন, মারাত্মক অভিযোগ। বললেন তাকে প্রাণে মারতে বিষ আনা হচ্ছে রাশিয়া থেকে, মানে এই বাংলায় রাশিয়ার ঘাতক কেমিক্যাল, তাই তো বললেন। আর সেই জন্য নিজের জলের বোতল নিজেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন জলের বোতল নিয়ে। আর 48 ঘন্টা পর সতর্ক অর্জুন গেলেন হাসপাতালে। কেন জানেন? পরীক্ষা নিরীক্ষা করাতে, যাচাই করে দেখতে রাশিয়ান বিষ অলরেডি তার শরীরে প্রয়োগ করা হয়নি তো। একটা রাসায়ন, কেমিক্যাল রাসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডির মধ্যে ইনজেক্ট হয়ে যাবে। মানে এরা তো ইনজেকশন দিয়ে করতে হয় না, টাচ করলেই এই রসায়নগুলো শরীরের মধ্যে এসে যেত। এমন বিষের কথা বাংলা আগে শোনেনি, রাজনীতি তো শোনেইনি, যা একটা চিফ ফিনিশ করে দিতে পারে। না, সঙ্গে সঙ্গে নয়, অর্জুন বাবু যেমন বলছেন তাতে শরীরে প্রতিক্রিয়া 2-3 মাস পর হবে। তাহলে ভয়ঙ্কর রাশিয়ান বিষ শরীর ছুঁয়েছে কি? রিপোর্ট আমরা জানতে পারিনি। ততক্ষণে অবশ্য ছোঁয়া লেগেছে রাজনীতির। 4 বছর আগের ভাটপাড়ার পুরো দুর্নীতি মামলার তদন্তে, আর সেই তদন্তের তলবে বৃহস্পতিবার সিআইডি তলবে ভবানী ভবনে অর্জুন সিং। যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসেছি, এই জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব। নিশানায় তৃণমূল সরকার। সেদিন অর্জুন সিং এর মুখে রাশিয়ান বিষ, আর শনিবার কেমিক্যাল প্রয়োগের আশঙ্কায় বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট প্রাক্তন সাংসদের। কিন্তু রাশিয়ান বিষের ষড়যন্ত্র কেন? ব্যারাকপুরটাকে কন্ট্রোল করার জন্য এটা করছে। একদম ব্যারাকপুর কন্ট্রোল করার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য। ঠিক আছে, অর্জুন সিং তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করছেন, বেসরকারি হাসপাতালে তিনি এসেছেন। তার মেডিকেল টেস্ট হবে এখানে একাধিক, এবং সেই মেডিকেল টেস্টের জন্য তিনি এই মুহূর্তে হাসপাতালে প্রবেশ করছেন। ব্যারাকপুরে রাজনৈতিক জমির দখলদারি, শুক্রবার গুলি চলল কসবায়, আর তার আগে নৈহাটি ভোটের দিন ভাটপাড়ায় শুট আউট। ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে, সব ক্রিমিনাল, সে ব্যারাকপুরের শুট আউট হোক আর সব ইন্টারস্টেট ক্রিমিনাল। বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও, আর্মস খুঁজে বার করো, ক্রিমিনাল আটকাও। শাসকের মাথা ব্যথা আন্তঃরাজ্য ক্রিমিনাল, আর অর্জুনের আশঙ্কায় সীমান্ত পেরিয়ে চোরা পথে বাংলায় আমদানি করা রাশিয়ান বিষ। তারা একটু কাটাকাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়াতে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আজ থেকে না 100 বছর আগে থেকেই এই ইতিহাস আছে। রাশিয়ান বিষ ভয়ঙ্কর মানছেন অধীর চৌধুরীও। এখন রাশিয়ান কেমিক্যাল ভয়ঙ্কর কেমিক্যাল। আপনারা জানেন যে রাশিয়াতে পুতিন তার বিরোধী দলের যে নেতা ছিল তাকে কেমিক্যাল ব্যবহার করে মেরে দিয়েছিল সাইবেরিয়ার জেলে। নাভালনিকে সেই পয়জন ব্যবহার করে মেরে দিয়েছিল। এখন পর্যন্ত ফিল করছি না এই রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয় সেটা তো আমরা এই সিমটমটা সঙ্গে সঙ্গে ধরতে পারবো না। অধীর চৌধুরীর হাতে আর বিদেশের গোয়েন্দা সূত্র, আর অর্জুনের হাতেও গরমা গরম সূত্র। কেমিক্যাল রাসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডিতে টেস্ট করাবার জন্য আমি এখানে এসেছি।
সাবধানের মার নেই, সেই কারণেই স্বাস্থ্য পরীক্ষা করাতে বেসরকারি হাসপাতালে অর্জুন। কোনো শারীরিক অসুবিধা ফিল করছেন? এখন পর্যন্ত ফিল করছি না, এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয় সেটা তো আমরা এই সিমটমটা সঙ্গে সঙ্গে ধরতে পারবো না। একবারে কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান অর্জুন সিং না, এখন হতে পারে তার কাছে বিশেষ কোনো খবর থাকতে পারে, আমার জানা নাই ভাই। তিনি যখন এই কথা বলেছেন বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে, হয়তো নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই। কেমিক্যাল কিছু এমন কিছু হয়েছিল কিনা, পরীক্ষাটা যখন সকলের সামনে বলেছেন, রিপোর্ট যেটা আসবে সেটাকে একটু দেখিয়ে দিন না, তারপর একটু অর্জুন সিংকে গিয়ে প্রশ্ন করুন যে রিপোর্টে কিছু নেই কেন। আচ্ছা, কুণাল ঘোষ জানেন যে রিপোর্টে কিছু থাকবে না এখন থেকে, উনি যা বললেন তাতে। আর অর্জুন বাবু তার মানে প্রাণ সংশয়ের মধ্যে রয়েছেন, ভয় পাচ্ছেন। আর সুকান্ত মজুমদার বলছেন কিছু যখন মনে করছেন, সন্দেহ করছেন অর্জুন সিং, নিশ্চয়ই তেমন কিছু খবর তথ্য তার কাছে আছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটাই দুধ কা দুধ পানি কা পানি হতে পারে যদি কোনো এজেন্সি তদন্ত করে, পুলিশ হোক, সিআইডি হোক, সিবিআই হোক, করে। তা বিজেপির সম্পদ তো অর্জুন সিং, না হলে কি আবার তাকে ফেরানো হতো? যদি অর্জুন সিং প্রাণ ভয়ে থাকেন, বিজেপির তা বড় নেতারা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে একটা তদন্তের দাবি পর্যন্ত করছেন না। তদন্ত করানো তো অনেক দূর। আর কেন বিজেপির এত নেতা থাকতে তৃণমূল কংগ্রেস রাশিয়া থেকে বিষ এনে অর্জুন সিং এর উপর প্রয়োগ করবে? এই প্রশ্নের উত্তরও খুব একটা সহজলভ্য নয়। তবে অর্জুন সিং শুধু নিজের নাম বলেননি। প্রথম দিন তিনি যখন অভিযোগ করেছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ওই বন্ধনীতে রেখেছিলেন। তাকে এবং শুভেন্দুকে টার্গেট করে রাশিয়া থেকে বিষ এনেছে তৃণমূল। যদিও এখন শনিবার প্রায় রাত 9টা বাজতে যায়, এখনো পর্যন্ত এ বিষয়ে টু শব্দটি উচ্চারণ করেননি শুভেন্দু অধিকারী। আমরা অপেক্ষায় থাকলাম রিপোর্টের আর বিজেপি নেতার। চলুন এবার যাই ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার যে মডেল তা তো দেখেইছেন বারবার। সভায় সভায় ঘুরে এই মডেলের কথাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক সেনাপতির প্রচারে অন্যতম হাতিয়ার এই ডায়মন্ড হারবার মডেলই, আর সেই পথে হেঁটেই আবার সেই মডেল। প্রতিবার এই সময় অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে কি হয়? ডায়মন্ড হারবার কাপ শীতকাল এলেই হয়। এবার হবে না, বদলে কি হবে? হেলথ ক্যাম্প, মানে খেলার পরিবর্তে স্বাস্থ্য শিবির। কিন্তু কেন? আরজি কর কাণ্ডের পর 3 মাস তো পার। আগামীকাল 100 দিন শেষ হচ্ছে। কাজে ফিরেছেন চিকিৎসকরা, কিন্তু তাদের অসন্তোষ আর এই ঘটনাকে ঘিরে জনতার রোষ সরকারের প্রতি কমেছে। 30 নভেম্বর আমতলায় চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় শাসকের নাম্বার 2। পুরো আরজি কর পর্বে যিনি চুপ ছিলেন, এবার মুখ খুলবেন, সরাসরি চিকিৎসকদের সঙ্গে বসবেন। আরজি কর কাণ্ডে শাসক দলের সঙ্গে চিকিৎসক মহলের দূরত্ব বেড়েছে। সেই দূরত্ব কমাতেই কি সেতু বন্ধন? আর সেতু বন্ধনে মডেল ডায়মন্ড হারবার। কোনো চিকিৎসক সংগঠনের সঙ্গে বসতে চাননি, প্রথম কথা। এটা হচ্ছে ওনার দলীয় স্তরে একটা সভা ডেকেছেন, যারা আমন্ত্রিত তারা যাবে। তারাই যাদের আমন্ত্রণ করেছে তারাই যেতে চাইছে না। ওনার দলের সমর্থক যারা ছিল তারাই যেতে চাইছে না। 13 বছরের এই রাজত্বকালে তিলোত্তমা কাণ্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং চিকিৎসকদের এই আন্দোলন আলোড়ন ফেলে দিয়েছিল। দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল এই আন্দোলনের রেশ। ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ বলে। আর দেখাচ্ছে যে আমি খোকাবাবু, আমি সুপিরিয়ার দিদির থেকে। দিদি যা পারে না আমি তা পারি। যা ক্ষতি হয়েছে সেটাকে পুনরুদ্ধার করো। পুনরুদ্ধার করছে কে? খোকাবাবু। পরে খোকাবাবুকে বাহবা দেওয়া হবে, কি দেখো খোকাবাবু পারল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অধীর হয়ে উঠেছেন যে উনি কখন পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য উনি এখন ভাবমূর্তি বাড়ানোর জন্য চেষ্টা করছেন। নোবেলটা পাওয়ার একটু বাকি আছে, এরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে। সকলের জন্য স্বাস্থ্য, এই নীতি মাথায় রেখে একটা ব্যাপক বড় স্বাস্থ্য শিবির,
স্বাস্থ্য ওরিয়েন্টেড একটা কর্মযোগ্য, যাতে মানুষ সচেতন হন। ডায়মন্ড হারবার মডেলকে নিদর্শন হিসেবে তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার চিকিৎসক সমাজের সঙ্গে সেতু বন্ধনেও কি সেই ডায়মন্ড হারবার মডেলকেই তুলে ধরতে চাইছেন? এখনই চেষ্টা হচ্ছে কৃতিত্ব কার পক্ষে কম কার পক্ষে বেশি তার প্রতিযোগিতা তৃণমূল দলের মধ্যে দিদি আগে না খোকাবাবু আগে তা নিয়ে তাদের মধ্যেই অন্তদ্বন্দ্ব প্রকট হচ্ছে। যারা ওনার নিজের লোক আছে তাদেরকে আলতো করে বলে দিচ্ছেন যে উপমুখ্যমন্ত্রী করতে হবে, তো পিসিকে ল্যাং মারার চেষ্টা করছে। দেখা যাক কে সফল হয়। আমরা দেখছি মুরগি লড়াই বাইরে থেকে, এবং উপকৃত হন তিনি। সেই ধরনের একটি কর্মসূচি নিয়েছেন, তার বিস্তারিত নিশ্চিতভাবে সময় এলে তিনি আপনাদের জানিয়ে দেবেন। রাজনীতি তো চলছেই, বাংলায় একটা বড় জায়গা জুড়ে রাজনীতি। সাধারণ মানুষও রাজনীতি নিয়ে খুব উৎসাহিত এই বাংলায়, তবে তার বাইরেও জীবন আছে। এই একটা ছোট্ট ঘটনা আপনার মনটা ভালো করে দেবে। কি, বর যাচ্ছিলেন বিয়ে করতে, ট্রেনে চড়ে হঠাৎ টেনশন শুরু, অনিশ্চয়তা। বিয়ে বাড়িতে পৌঁছতে পারবেন তো পাত্র সময় মতো? ট্রেন মিস হবে না তো? বরযাত্রীর লোকজন টেনশন শুরু করেন। কেন? পাত্রের মুম্বাই থেকে গুয়াহাটি যাওয়ার কথা। হাওড়ার কাছাকাছি যেতেই তৈরি হয় মহাসংকট। ধরতে হবে সরাইঘাট এক্সপ্রেস। বরযাত্রী দলে ছিলেন অনেক বয়স্ক এবং শিশু। তারা দ্রুত এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে পারবেন না। ট্রেন মিস হলে লগ্ন মিস, বিয়ে মিস, জীবনটাই ছারখার। তাহলে উপায় বের করলেন বরযাত্রীদের একজন। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেন। এক্স মাধ্যমে পোস্ট করলেন হাওড়া রেলওয়ে ডিভিশনাল ম্যানেজারের কাছে সাহায্য চেয়ে। ইস্টার্ন রেলওয়ে আবার এই পুরো ঘটনাটা রিটুইট করে পোস্ট করে, মানে সোশ্যাল মিডিয়ায় এক্স মাধ্যমে পোস্ট করে জানিয়েছে। আর ওই বরযাত্রীদের আবেদনে অদ্ভুতভাবে সাড়া দেয় রেল। ম্যানেজারের নির্দেশে ব্যবস্থা করে দেন রেল কর্মীরা। দুই প্ল্যাটফর্মের মাঝে তৈরি করা হয় করিডোর। বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ি আর হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। হাওড়া স্টেশনের নতুন ও পুরনো প্ল্যাটফর্মের 21 আর 9 নম্বরের মধ্যে আয়োজন পাকা করে ফেলেন রেলের প্রায় 1 ডজন কর্মী। ফলে নির্দিষ্ট সময়ে পরে ট্রেন ধরতে পারেন বিয়েবাড়ির লোকজন। পাত্র বিয়ে বাড়িতে ঠিক সময় পৌঁছতে পারে। অশেষ কৃতজ্ঞ রেলের কাছে এই বিয়ে বাড়ির লোকজন। তারা আবার এক্স মাধ্যমে ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট করেন বিয়ে বাড়ির সদস্য চন্দ্রশেখর। We got tremendous help from Minister of Railway and Rail Minister with respect to this. They made very good arrangements and their response was prompt. এখন এরা সবাই বলছেন অসম রেল। আচ্ছা, এসবের মধ্যে ভুলে যাননি তো আজ কার্তিক পুজো। জানেন তো এ রাজ্যের কোথায় কোথায় কার্তিক পুজো খুব বড় করে হয়? কালনা বিখ্যাত কার্তিক পুজোর জন্য। কলকাতায় যেমন দুর্গা পুজোয় থিমের লড়াই হয়, তেমনি কার্তিকের লড়াই হয় কালনায়। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্যান্ডেল হয়। ক্লাবগুলোর মধ্যে চলে প্রতিযোগিতা। একসময় পতিতাদের হাতে শুরু হয়েছিল পুজো এই কালনায়, পরে তা কলেবরে বাড়তে থাকে। কালনায় কার্তিক পুজোর বৈশিষ্ট্য কি জানেন? মূল মূর্তির সঙ্গে আরো অনেক মূর্তি রাখা হয়। থরে থরে সাজানো মূর্তিগুলোকে বলা হয় থাকা। থাকায় পৌরাণিক কাহিনীর নানা চরিত্রকে পুতুল হিসেবে রাখা হয়। বিসর্জনের সময় কার্তিকের লড়াই চলে। কেমন সে লড়াই? এই যে থাকা, সেই থাকায় যত বেশি পুতুল যে রাখতে পারে সেই এগিয়ে থাকে, জিতে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যেমন দূর থেকে লোক আসেন, কালনায় কার্তিকের লড়াই দেখতেও তেমনই ভিড় হয়। কাটোয়ার কার্তিক পুজো টানে প্রত্যেকবারই আর কি। তো কার্তিক পুজোর সময় কোনো জায়গায় ভালো লাগে না, কাটোয়া কার্তিক পুজো আসতে ইচ্ছে হয়। আমাদের বাংলার যে সংস্কৃতি সেটা কাটোয়ার কার্তিক পুজো দেখলেই বোঝা যায়। প্রত্যেক বছরই আসা হয় এখানে, খুবই ভালো লাগে এখানে দেখতে। কাটোয়ায়
আরও দিন দিন উন্নত হচ্ছে। এখানে প্রচুর মানুষ আসে বাইরে থেকে, হ্যাঁ প্রচুর মেলা বসে, 3-4 দিন ধরে পুজোটা হয়, মানে এটা প্যান্ডেলটা থাকে, ঠাকুর থাকে 3-4 দিন ধরে থাকে। এসবের মধ্যেই একটা মন খারাপ করা খবর দিতে হচ্ছে। নালায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক শাবকের। ক্ষিপ্ত হয়ে বন দফতরের গাড়িতে হামলা মা হাতির। জলপাইগুড়ির বানারহাট ব্লকের কারবালা চা বাগানের ঘটনা। মৃত শাবকের আশপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না সন্তানহারা হাতিটি। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই তাদের গাড়ির ওপর হামলা চালায় হাতি। গাড়ি থেকে ঝাঁপিয়ে প্রাণে বাঁচেন বনকর্মীরা। শাবকের পাশে ঠায় দাঁড়িয়ে পাহারা মা হাতির। মৃত সন্তানকে উদ্ধারের চেষ্টা, মানে শাবকটিকে উদ্ধারের চেষ্টা করেন বনকর্মীরা। ট্যাব জালিয়াতি কাণ্ডে এবার নাম জুড়ে গেল কেরলের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব। নয়া তথ্য নিয়ে এসেছে। ট্যাব না পেয়ে অভিযোগ জানায় 13 পড়ুয়া। নথি খতিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ। একজন পড়ুয়ার টাকা গেছে কেরলের অ্যাকাউন্টে, 13 জনের মধ্যে অনেকের টাকা গেছে চোপড়ার অ্যাকাউন্টে, সঙ্গে বেশ কিছু টাকা গেছে বিহার আর গোয়ালপুকুরের শাহাপুরে। এবার এই ট্যাব জালিয়াতির মানচিত্রে নাম জুড়ে গেল কেরলেরও। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।